বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বলে কিছু থাকবে না। আমাদের জাতীয় নাগরিক পার্টি আলাদা। আপা বলছিলেন যে আমরা এখন হঠাৎ করে জামাতের সাথে আসন সমঝোতা হওয়ার কারণে বিএনপির বিরুদ্ধে কথা বলছি। বিষয়টা এইটা না, আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না। এই যেইখানেই আপনি অন্যায় দেখবেন, অপরাধ দেখবেন, আমাদের দায়িত্বটা হচ্ছে ওইখানে আঙ্গুল তোলা। যেইখানে আপনি দেখবেন সংস্কার বিরোধী আলোচনা হচ্ছে, আমাদের দায়িত্বটা হচ্ছে ওখানে আঙ্গুল তোলা। এটা বিএনপি জামাত বলে আমরা আপোষ করব না, ইসলামী দল বাম দল এগুলো বলে আমরা আপোষ করব না। আমরা যেখানে অন্যায় করবে সেখানেই কথা বলবো। হঠাৎ করে আমরা ওভারনাইট আমাদের জবান বদলায় যায় নাই, ওভারনাইট আমাদের আদর্শ বদলায় যায় নাই, কোনো দিনই সেটা বদলাবে না। আচ্ছা, এখন আসেন জামাতের সাথে জোট বা এই যে 12 দলীয় যে জোটটা হলো, এইটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। এই যেমন আপনি যে প্রশ্নটা করলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মন্তব্য করেছে, এখন আমরা এই অভ্যুত্থানের পর আমরা তো প্রথমে একটা সামাজিক সংগঠন ছিলাম, যে একটা প্রেশার গ্রুপ ছিলাম, তাই না? জাতীয় নাগরিক কমিটি করেছিলাম, যেটা আপা বলেছেন যে সব জায়গায় এনসিপিকে সুযোগ দিয়েছে রাজনৈতিক দল হিসেবে। আপা আরেকটা কথা বলেছেন যে এনসিপির উপদেষ্টা, দেখেন কি দুঃখের কথা। এই যে নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন, উনি রাজনৈতিক দল করবেন বলে উনি কিন্তু পদত্যাগ করে এসে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। উনি যদি উপদেষ্টা পদে থেকে এই রাজনৈতিক দলকে উনি পৃষ্ঠপোষকতা করতেন, তাইলে তো উনার তিনি তো উপদেষ্টা পদে থাকাকালীন তো আপনার দল নেতৃত্ব দিতে পারতেন না। এইটাই তো আমি বলছি যে ধরেন উনি রাজনীতিটা করবেন বলে তো উনি নিজেকে এত বড় স্যাক্রিফাইস করেছে। বাংলাদেশে আপনি একজন মন্ত্রী দেখান যে যারা কোনো দিন সরকারের পদবি এরকম একটা লিক্রেটিভ পোস্ট ছেড়ে এসে এত বড় স্যাক্রিফাইস করে দেশের মানুষের জন্য রাজনীতিতে নেমেছে, ক্ষমতা ছেড়ে দিয়ে। ক্ষমতার চেয়ার ছাড়া কি এত সহজ পারে মানুষ? নাহিদ ইসলাম পেরেছে, এবং নাহিদ ইসলাম সেই মানুষ যে এক দফার ঘোষক। উনি উপদেষ্টার পদ ছেড়ে সততা দেখিয়েছে এবং উনি রাজনীতি জয়েন করেছে। আসিফ মাহমুদ এবং আপনি মাহফুজ আলমের কথা বলছিলেন, দেখেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম দুইজনেই কিন্তু সরকারের অংশ ছিলেন। অভ্যুত্থানের যে উনাদের ভূমিকা ছিল সেই হিসাবে অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিল। উনারা কিন্তু নাগরিক কমিটি বা নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিল না। উনারা অভ্যুত্থানের অংশ হিসেবে ছাত্র জনতার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিল। দেখেন, সবাই ভুলে যায় এই অভ্যুত্থান হয়েছে বলেই শেখ হাসিনার অত্যাচার, এই কারাবরণ থেকে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। আজকে উনি নিজ বাসায় উনি অপরাধী হিসেবে না, একজন নিরপরাধী মানুষ হিসেবে উনার নিজের সততার প্রমাণ দিয়ে উনি বাংলাদেশের মানুষের কাছে সম্মান নিয়ে উনি পৃথিবী থেকে, দুঃখ অনেক কষ্ট আছে যে উনি নাই বাংলাদেশের মানুষের অভিভাবক হিসেবে এই পৃথিবীতে নাই, কিন্তু মানুষের মনে থেকে যাবেন। তারেক জিয়ার 17 বছরের নির্বাসিত জীবনের অবসান হয়েছে এই গণ অভ্যুত্থানে। এই ছাত্ররা এই নেতৃত্ব দিয়ে এই গণ অভ্যুত্থান ঘটেছে বলেই তো এই বাস্তবতাটা এখন এসছে, একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সবাই সেটা ভুলে যায়। ওনাদের অবদান নাই আমি এটা বলছি না। ওনারা দীর্ঘদিন, আমি এক্সপ্লেইন করতে দেন, অংশ নিয়েছেন যে আমি একটু, ওনারা দেখেন, ওনারা এই জিনিসটা, ওনাদের অবদান অবশ্যই আছে। দীর্ঘদিনের ত্যাগ, দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন, গুম খুনের হত্যার মামলার ওনারা শিকার হয়েছেন, কিন্তু এই যে অভ্যুত্থানকে সফলতার রূপ দিয়েছে এই ছাত্র জনতা। সুতরাং উনাদের স্টেকটা যেই জায়গায় ছিল সেই জায়গা থেকেই উনারা বিভিন্ন জায়গায় সুযোগ পেয়েছে। এখন আসেন জামাতের সাথে জোটের বিষয়টা আমাকে একদম এক্সপ্লেন করতেই হবে। আমরা যখন এই যে রাজনৈতিক দলটা যখন গঠন করি, তখন আমাদের প্রথম থেকে অনেক সমালোচনা ফেস করতে হয়েছে। একটা প্ল্যাটফর্ম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মে সমস্ত রাজনৈতিক দলের লোকজন, সাধারণ মানুষ সবাই এসে জয়েন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রশ্ন আমি আপনাকে করে রাখি, আপনি আপনার মতো করে উত্তর দিবেন। সেটি হচ্ছে, আমরা গতকালকে দেখেছি যে হবিগঞ্জের একটি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকজন নেতা যে সেখানে ওসির সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন, এবং তিনি বলেছেন যে থানায় তারা আগুন দিয়েছেন, এসআর গায়েও আগুন দিয়েছেন, এরকম একটি মন্তব্য তারা করেছেন। বৈষম্য বিরোধী যাদের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তারা এখন এই ধরনের মন্তব্য করছেন অথবা প্রশাসনের দিকে আঙুল তুলে চোখে চোখ রেখে কথা বলছেন। দেখেন, এইগুলো তো দুঃখজনক না? ধরেন যদি বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে সবাই সমমনা হতো, বা ধরেন আমরা যেইটা প্রিচ করি যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং মবকে আমরা কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না, কিন্তু বিভিন্ন জায়গায় মব হতে আমরা দেখেছি এবং সমস্ত দায় আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু যখন নাগরিক পার্টি
আত্মপ্রকাশ করে, তখন ওই মুহূর্তে নাহিদ ইসলাম যে ঘোষণাটা দিয়েছিল যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বলে আর কিছু থাকবে না, সেইটা কারো কানে গেল না এবং সেটা কেউ প্রচারও করলো না। কেন উনি এই সিদ্ধান্তটা ওই সময় নিয়েছিলেন? কারণ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেইটা তখন ওই অভ্যুত্থানের ওই পরিস্থিতিতে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন মতবাদের, রাজনৈতিক মতবাদ, ধর্মীয় এবং নানান মতবাদের মানুষ এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এই প্ল্যাটফর্মটা গঠিত হয়েছিল। এবং অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে যেইভাবে গুলি করা হয়েছে, সেইটার বহিঃপ্রকাশ হিসেবে সাধারণ মানুষ এবং হতে পারে কেউ কেউ অতি উৎসাহী অভ্যুত্থানের কেউ কেউ এই থানাগুলোতে এবং পুলিশের উপর তাদের যেই ক্ষোভের বহিঃপ্রকাশ সেইটা ঘটিয়েছে। উই আর নট প্রাউড অফ দ্যাট। হ্যাঁ, আপনি এটা কোনোভাবেই করতে পারেন না। যারা অন্যায়ের সাথে যুক্ত ছিল সমস্ত প্রমাণ যোগ করে আপনি সেইটার জন্য মামলা করতে পারেন, যেটার জন্য আমি রাজনীতিতে কিভাবে আসলাম। আমি তো এই ধরনের মামলাগুলো এইগুলোতে তাদেরকে সহযোগিতা করতে এসে অনেকবার বিবৃতি দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিলুপ্ত করা হয়েছে সেইটা গতকালকে যে ঘটনাটা ঘটেছে সবকিছু বলছি। আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, আমরা মানে বৈষম্য বিরোধী থেকেই তো আপনারা উঠে এসেছেন। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা বারবার করেই তো বলছি সবার সংযোগে ছিল। সেটার দায়ে যখন নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছে নাগরিক পার্টি গঠন করার আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বলে কিছু থাকবে না, আমাদের জাতীয় নাগরিক পার্টি আলাদা এবং ছাত্রদের যে সংগঠন সেইটা হচ্ছে এখন ছাত্রশক্তি নাম, তখন ছিল আর তখন আরেকটা নামে ছিল। তো এই মুহূর্তে এই দুইটা অর্গান ফাংশন করবে এবং স্বতন্ত্রভাবে ফাংশন করবে। আমাদের যে ছাত্র সংগঠনটা ছিল সেইটাও যাতে স্বতন্ত্রভাবে ফাংশন করে এবং আমাদের দলের লেজুর ভিত্তিক সংগঠন না হয় সেইটাও ঘোষণা করা হয়েছিল। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকের দায় আমাদের উপর চাপিয়ে দেয়া। এইটা ধরেন এখন যদি আমি বলি যে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কিন্তু অন্য দলের নেতাকর্মীরাও জয়েন করেছিল নিজের দলের ব্যানার ছেড়ে এসে, তাদের দ্বারা এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ হচ্ছে না, এটা আমি কিভাবে বলতে পারি? আমি ওই রাস্তায় যেতে চাই না। বৈষম্য বিরোধী শুনলেই মানুষ শুনলেই কিন্তু বোঝে যে তরুণদের একটি সংগঠন, ভাই বলেন সেটাকে দায়ভার তো আপনাদের উপরও চলে আসে। কেন শুধু আমি যে সারা বছর ধরে বলছি যে ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা এইভাবে করে, আমি একজন আইনজীবী, আমি বারবার করে তো বলছি যে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। একটা স্বাধীন বাংলাদেশে যেই কয়দিন সরকার ছিল না ওই কয়দিন আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। কি সুন্দর দৃশ্য না, যে ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দর করে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আপনি বাংলাদেশকে একটা নিয়মতান্ত্রিক উপায় আনার জন্য সরকারকে সহযোগিতা করেন, আপনি আইন কেন নিজের হাতে তুলে নেবেন? তাহলে আমি যে আমার জায়গায় একটা নেতৃত্বস্থানীয় জায়গায় থেকে আমি যে বয়ানটা দিচ্ছি সেটা যারা মান্য করবে না তারা কি আমার দলের বা আমার অনুসারী? তারা তো মানে কোনো পথভ্রষ্ট কেউ কার দ্বারা পরিচালিত হচ্ছে সেটা আপনাকে অবশ্যই খতিয়ে দেখতে হবে। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে কেউ যদি অন্যায় করে, আমি সবসময় এই কথাটা বলি, আবারও বলছি, ধরেন আপনি তাকে আমার বলেও যদি আপনি আমাকে অভিহিত করেন, আমি দায় নিয়ে বলছি, আমার আপন ভাইও যদি এই অন্যায়ের সাথে যুক্ত থাকে, তার সেই অন্যায়ের জন্য আপনি তার বিচারের ব্যবস্থা করেন। আবার সেই জন্য আপনি মব করে বা ওই যে মিডিয়া ট্রায়াল করে তাকে অন্যায়ের শাস্তি দিতে পারেন না। বিচার করেন, বিচার। আমি একটা লাইনে আমি জামাতের বিষয়টা এক্সপ্লেইন করতে হবে। উত্তরটা আমি পাইনি আপনার লাল বন্ধু তোমার লাল, হ্যাঁ ওইটা নিয়েই বলতে চাচ্ছিলাম। দেখেন এই যে জোটের বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, এই প্রশ্নটা তো জোট নিয়ে। আমাদের দুইটা দলের সাথেই, দুইটা জোটের সাথেই আমাদের ধরেন জামাতের হচ্ছে 12 দলীয় জোট আর বিএনপি হচ্ছে বিএনপির যে সমমনা জোট, যেটা এদের দুই পক্ষের সাথেই আমাদের আলোচনা চলছিল। তার কারণ কি? তা একটা তো ব্যাকগ্রাউন্ড আছে না। আমাদের দলে অনেকেই আমরা স্বতন্ত্র থাকতে চেয়েছিলাম, আমাদের রাজনৈতিক পথ চলাটা এককভাবে করতে চেয়েছিলাম। কিন্তু এই মাত্র নতুন সদ্যপ্রসূত আমাদের যে রাজনৈতিক দলটা, এইটা আমরা ঘোষণা হওয়ার পর থেকে আমরা এই যে মাত্র 1 মাসও হয় নাই আমাদের নির্বাচন, মানে আমরা রাজনৈতিক দল হিসেবে সার্টিফাইড হয়েছি, আমরা রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করেছি, তার আগ পর্যন্ত আমাদেরকে কি পরিমাণ হ্যারাস করা হয়েছে, উঠতে বসতে, কথায় কথায়। মানুষ যারা আমাদেরকে প্রতিনিয়ত কথায় কথায় প্রশ্নবাদে জর্জরিত করেছে, আমাদেরকে ছোট করে কথা বলেছে, তারা কিন্তু কেউ আমাদেরকে সহযোগিতা করে নাই। এখন কেন জামাতের সাথে 12 দলীয় জোটের সাথে কেন আমরা
এখন আসন সমঝোতা করলাম, এইটা নিয়ে মানুষের প্রশ্ন। আজকে 300 আসন আমরা দিতে পারতাম যদি শুরু থেকে এই 10 মাসে প্রশ্ন তোলার কিন্তু অনেক সুযোগ আছে। কারণ সুযোগটা দিলে আমি নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন যে জামায়াত ইসলামী পিয়ার পদ্ধতির আন্দোলনে অনেক কিছু বলা আছে। আপনাদের নেতারা অনেক মন্তব্য করেছেন জামায়াতকে ঘিরে, শেষ পর্যন্ত জামায়াতের কাছে উত্তর দিচ্ছি। প্রথমেই কিন্তু বলেছি, আমার উত্তরটা দেওয়ার জন্য আমাকে জাস্ট একটা মিনিট টাইম দিবেন, তাহলে আমি স্পষ্টভাবে বলতে পারবো এবং সবার বুঝতে সহজ হবে। হ্যাঁ, ধরেন আপাকে কিন্তু একটু আগে বলছিলাম না যে বিএনপি ভুল করলে বিএনপিকে বলবো, জামাত ভুল করলে জামাতকে বলবো, ইসলামী আন্দোলন ভুল করলে বলবো, বামদলীয় কেউ ভুল করলে বলবো। ভুল যে করবে তাকেই বলবো। এটা আমার সাথে কার সমঝোতা হবে কার সমঝোতা হবে না, সমঝোতা হইলে যে তার ভুল আমি বলবো না, বা আমার দলের কেউ ভুল করলে, এই পর্যন্ত যতগুলো শো আমি অ্যাটেন্ড করেছি বা যত জায়গায় কথা বলেছি, আমার দলের কোনো ভাই যদি কোনো ভুল করে, কোনো বোন যদি কোনো ভুল করে, সেইটা আমরা একদম সহজভাবে মেনে নিয়ে আমরা সেটার থেকে শিখে আমরা এই ভুল থেকে উত্তরণ করে কিভাবে ভালোভাবে রাজনীতিটা করতে পারবো, সেইটার প্রমিসটা আমরা করতে চেয়েছি এবং সেটা করেছিও। এখন জোটের বিষয়টা আমি বারবার বলতে গিয়ে থেমে যেতে হচ্ছে, আমি সেই জায়গাটা ক্লিয়ার করি। এখন দেখেন দুইটা জোটের সাথেই কিন্তু আমাদের আসন সমঝোতার আলোচনাটা চলছিল, কারণ আমরা অনেক অল্প সময় পেয়েছি রেজিস্ট্রেশনের কাজ এবং নানান ধরনের এই জুলাই সনদের যেই প্রস্তাবগুলো, যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমাদের একটা বিস্তর সময় গিয়েছে, এটা ব্রেইন স্টর্মিং করা, পড়ালেখা করা, এটা নিয়ে আলাপ করা, তারপরে সেইটা নিয়ে ঐক্যমতে আসা এবং সেইটার জন্য সব রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে বসা। ইভেন জুলাই সনদটা নিয়ে বাস্তবায়ন কিভাবে হবে সেইটা নিয়েও আমাদের মাসখানিক যুদ্ধ করতে হয়েছে এবং তারপরে একটা অধ্যাদেশ আমরা পেয়েছি এবং এর মধ্যবর্তী সময় বাস্তবায়ন প্রক্রিয়াটা স্পষ্ট না হওয়ার কারণে আমরা জুলাই সনদে স্বাক্ষরও করতে পারিনি। এই যে এতটা যুদ্ধ আমাদের করতে হলো, আজকে বাংলাদেশ যে নতুন একটা বাংলাদেশ হবে এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন হওয়ার যে আশা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, সেটা কিন্তু আমাদের সংগ্রামের কারণেই হয়েছে না। এখন আপনারা আমাদেরকে বারবার এত প্রতিকূলতার মধ্যে ঠেলে দিলেন, কিন্তু আমাদের সাংগঠনিক কাঠামো গোছানোর যে সময়টা প্রয়োজন ছিল সেই যথেষ্ট সময়টাকে আমরা পেয়েছি। কিন্তু আমরা তো গণতন্ত্রের পুনরুদ্ধার চাই, নির্বাচন হোক সেইটাও আমরা চাই। সেই জন্য নির্বাচনে আমাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এখন আমি 300 আসনের নির্বাচনে অংশগ্রহণ করব, কিন্তু আমার প্রার্থীদেরকে আমি সেই সক্ষম অবস্থা যদি তাদেরকে তৈরি করে দিতে না পারি, তাহলে তাদের জন্য জিনিসটা কষ্টের, আমাদের জন্য কষ্টের। এখন আসন সমঝোতার বিষয়টা দুই দলের সাথেই, দুইটা জোটের সাথে হচ্ছিল। বারবার করে বলছি, কেন আমরা এই 12 দলীয় জোটের সাথে গেলাম, তার কারণটা হচ্ছে যখন আমরা দেখলাম যে সংস্কার প্রশ্নে যখন উত্তরটা দিতে হবে ভাইয়া, তা না হলে কথা বলতে পারবো না। বারবারই আমি উত্তরটা দিতে গেলাম, আমাকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। আমাকে জাস্ট এই উত্তরটা আমি রাইট পয়েন্টে আসতে গেলে আমাকে আটকে দেওয়া হচ্ছে, একটু বলতে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। দুইটা দলের সাথে আলোচনা হচ্ছিল এবং ঠিক কোন জায়গায় গিয়ে আমাদের এই জায়গাটাতে সিদ্ধান্তটা, আমরা একটা দলের সাথে একটা জোটের সাথে আমাদেরকে জোটে যেতে হলো, সেটা হচ্ছে স্পষ্ট করে বলি, যখনই আমরা দেখছি যে সংস্কারের প্রশ্নে যখন আমরা বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর নিরপেক্ষতা চাচ্ছি, প্রশাসনকে সরকারি এবং রাজনৈতিক দলের হস্তক্ষেপ মুক্ত প্রশাসনিক কাঠামো চাচ্ছি, তখন একটা বড় রাজনৈতিক দল সেই জায়গায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এবং কিভাবে দাঁড়াচ্ছে সেইটা বাংলাদেশের মানুষ জানে এবং বোঝে। যারা সংস্কারের পক্ষে দাঁড়াতে পারছে না, যারা দুর্নীতি বিরোধী অবস্থান স্পষ্ট করতে পারছে না, তাদের সাথে জোটে যাওয়া আমাদের জন্য কঠিন। আমরা প্রথম থেকে একটা বক্তব্য স্পষ্ট করেছি যে আমরা তাদের সাথেই জোটে যেতে পারবো যারা সংস্কারপন্থী হবে, যারা দুর্নীতি বিরোধী হবে, যারা ইনসাফের রাষ্ট্র, যারা কথা বলতে পারছেন না, এই কারণে বিএনপির কাছে আপনারা যাননি জোটে। এক্স্যাক্টলি আমাদের সংস্কারের প্রশ্নে এবং দুর্নীতি বিরোধী অবস্থানের প্রশ্নে যারা কঠোর অবস্থান নিবে তাদের সাথে আমরা জোটে যাব। ভাই একটা কথা বললেন যে জামাতের সাথে আমরা জামাতের ছেলে মেয়ে কিনা, জামাত প্রগতিশীল না কিনা। আমরা তো জামাতের সাথে আদর্শিক জোট করি নাই। কেন বারবার আমাদেরকে জামাতের আদর্শ নিয়ে, জামাতের রাজনৈতিক অবস্থান নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে? সেই প্রশ্নটা তো জামাতকে করা উচিত। এখানে একটা 12 দলীয় জোট হয়েছে, এখানে 12টা রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলের আলাদা আলাদা আদর্শ আছে। পারে না মাহবুব আজিজ ভাই যেটা বলছেন, অবশ্যই প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে 12টা যে রাজনৈতিক দলের এই আসন সমঝোতা হয়েছে, যেই জোট হয়েছে, সেই জোটটা কিন্তু অন্য কোনো দলের আদর্শিক জোট কিনা আমি জানি না। এনসিপি এবং এই অন্যান্য 11টা যে দলের যে জোট হয়েছে তারা আদর্শিক জোটে যায় না, আমরা আসন সমঝোতা করেছি। এনসিপির যে আদর্শ, ভবিষ্যতের যে পরিকল্পনা, সেটা
এই জোটের ঘোষণা আসার আগের দিন আগের মুহূর্ত পর্যন্ত যা ছিল এখনো তা থাকবে। আমরা রাষ্ট্র সংস্কার এবং ইনসাফ কায়েমের জন্য দুর্নীতি বিরোধী আন্দোলন এবং সংস্কারের জন্য আমরা যে সংগ্রাম শুরু করেছিলাম সেই সংগ্রাম আজীবন অব্যাহত থাকবে এবং যে অবস্থানে আমরা থাকি না কেন এই সংগ্রাম আমরা অবশ্যই করে যাব। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুনুর। আমি আসবো আপনার কাছে। জনাব শিরিন আপা, আপনার কাছে একটু আসতে চাই। অনেক সময় তো আমরা ধারণা করেছিলাম, মানুষ ধারণা করেছিল যে মনে করবেন না আপনার অনুষ্ঠানটা অনেক অনেক সময়ের, আমরা 50 মিনিটস, 50 মিনিটস আপনার টাইমটা একটু আমাদের খেয়াল রাখা উচিত। জি অবশ্যই, হ্যাঁ জি আমি চেষ্টা করেছি সময়টাকে একটু আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে দেশের মানুষ তো অনেক সময় ধারণা করেছিল যে এনসিপি বিএনপির কাছেই যাবে, বিএনপির সাথে জোট করবেন, কিন্তু আমরা দেখেছি শেষ পর্যন্ত জামায়াতের সাথে জোট করলো। তাহলে জামায়াতের থেকে বিএনপির অবস্থা কিছুটা কি নাজুক হয়ে পড়েছে? এই কারণে কি এনসিপি বিএনপির কাছে না যে জামায়াতের কাছে গিয়েছেন? এবং হুমায়রা আপা একটি অভিযোগ করেছেন যে যারা সংস্কার চাচ্ছে না, যাদের অবস্থা নাজুক তাদের সাথে যাবে না, সংস্কার চাচ্ছে না এবং কাছাকাছি তাদের সাথে যাবে, এটা বোঝাতে বলতে পারছেন না। না আমি প্রশ্নটা করছি, হ্যাঁ আমি মানে বিএনপির কাছে না যাওয়ার কারণটা কি আসলে? না না আপনি তো বলে দিলেন যে বিএনপির অবস্থা নাজুক, তো বিএনপির অবস্থা নাজুক যারা ক্ষমতার কাছাকাছি তাদের সাথে এনসিপি যাবে, ঠিক আছে? তো এখন কথা হলো যে